দর্শক আপনাদের স্বাগত ওয়ালটন এসি প্রেজেন্টস টিভিএস ইনসাইটে। আমি আপনাদের সাথে আছি জেবুন্নেসা আলো। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ব্যাংকিং সেক্টরে আপনারা দেখছেন যে গত 2-3 মাস ধরে আমরা দেখছি যে বিভিন্ন ব্যাংকে এমডিদের রিজাইন করার একটা হিড়িক পড়েছে। কেন তারা রিজাইন করছে এবং এটার ইম্প্যাক্ট কি ব্যাংকিং সেক্টরে, সেটি নিয়ে আমরা আলোচনা করব। এই বিষয়টি নিয়ে রিপোর্ট করেছি আমি জেবুন্নেসা আলো এবং আমার সঙ্গে আরও একজন রিপোর্টার সাখাওয়াত প্রিন্স, কিন্তু আজকে এই রিপোর্টটি নিয়ে আমি কথা বলবো। তো আমরা আপনি জানেন যে ব্যাংক একটি চালায় ম্যানেজিং ডিরেক্টর, যাকে আমরা প্রধান নির্বাহী কর্মকর্তা বলে থাকি। তো গত 16 বছরে আমরা দেখেছি যে ব্যাংকিং সেক্টরে এমডি এবং বোর্ড এই দুটোর মধ্যে যে ব্যাংকিং সেক্টরে যে ভয়াবহ রকমের অনিয়ম এবং দুর্নীতি হয়েছে সেটির মধ্যে আমরা দেখেছি কোনো কোনো ক্ষেত্রে এমডি এবং বোর্ডের কোলাবোরেশন রয়েছে, বাট মোস্টলি সবগুলো ব্যাংকের বোর্ডের ডিকটেশনে এমডিরা কাজ করেছেন, যে কারণে এই যে কখনো কখনো কনফ্লিক্ট হয়েছে, আবার কখনো কখনো আমরা দেখেছি ম্যানেজমেন্ট এবং বোর্ডের সমঝোতার মাধ্যমে এই যে অনিয়ম এবং দুর্নীতিগুলো হয়েছে। কিন্তু এর মধ্যেও অনেক ব্যাংক ভালোভাবে টিকে গেছে, কারণ বোর্ডের যেই ব্যাংকগুলো টিকে গেছে সেই ব্যাংকগুলোর আমরা দেখেছি যে বোর্ডে অনেক বেশি কর্পোরেট গভর্নেন্স ছিল, বোর্ড কখনো ম্যানেজমেন্টকে ইন্টারফেয়ার করেনি। তো আমরা এই রেজিম চেঞ্জের পর আসলে কি বোর্ডে কোনো চেঞ্জ এসেছে? এই যে বোর্ডের এমডিদেরকে ডিকটেট করা, তাদেরকে বিভিন্ন ধরনের অনিয়ম করতে বাধ্য করা, এমডিরা কখনো কখনো তাদের চেয়ার রাখার স্বার্থে বা রিজাইন করার কোনো অপশন না থাকার স্বার্থে, বা রিজাইন হয়তো করলে সেখানে তার চাকরিরও সারা জীবনের ব্যাংকিং ক্যারিয়ার একটি বিষয়টি মাথায় রেখে তারা হয়তো কখনো রিজাইন করেননি, এরকম অনেক ঘটনা আমরা দেখেছি। রেজিম চেঞ্জের পর আমরা এই ধরনের ব্যাংকগুলোর আমরা প্রাইভেট সেক্টরের 43টি ব্যাংকের মধ্যে প্রায় 14টি ব্যাংকের বোর্ড কিন্তু ভেঙে দেওয়া হয়েছে, এবং এই সব ব্যাংকের কোনো কোনো এমডি যাদেরকে করাপশনের সঙ্গে ইনভলভ পাওয়া গেছে তাদেরকে ফোর্স লিভে পাঠানো হয়েছে, কারো বিরুদ্ধে মামলা হয়েছে, কোনো ব্যাংকের এমডিকে দেখেছি আমরা জেলে গিয়েছে। তো এখনকার যে পরিস্থিতি রেজিম চেঞ্জের পর, সেখানে আসলে কতটা পরিবর্তন আসলো? আমরা এখন যেই এমডিরা আছেন বা নতুন করে বোর্ড রিকনস্ট্রাক্ট করা হয়েছে, নতুন এমডি নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু আমরা কথা বলে জানতে পেরেছি যে বোর্ডের যে 16 বছরের প্র্যাকটিস, পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, তারপর বিভিন্ন অনিয়ম করে ঋণ দেয়া, যেই প্র্যাকটিস আসলে গত 16 বছরে ছিল, সেটা তেমন কোনো চেঞ্জ এই নতুন যে রেজিম সেখানে এসে যে বোর্ড, যে নতুন বোর্ডের মেম্বাররা এসেছেন, সেখানে খুব বেশি চেঞ্জ দেখা যায়নি। সেই কারণে আমরা দেখছি যে বোর্ড ম্যানেজিং ডিরেক্টরে রিজাইন করছেন একের পর এক। আমরা যদি দেখি গত 3 মাসে 5টি ব্যাংকের এমডি রিজাইন করেছেন, এবং সবগুলো এমডি তাদের যখন রিজাইন করা হয় সেটি কিন্তু বাংলাদেশ ব্যাংকের অ্যাপ্রুভাল, তাদের যে অ্যাপয়েন্টমেন্ট সেটিও বাংলাদেশ ব্যাংকের অ্যাপ্রুভালে হয়, এবং তাদের যে রেজিগনেশন সেটিও বাংলাদেশ ব্যাংকের অ্যাকসেপ্ট করার প্রেক্ষিতেই তাদের রেজিগনেশনটা ফাইনাল হয়। তো তারা যখন বাংলাদেশ ব্যাংকে জানাচ্ছে, তখন কিন্তু আমরা দেখছি সবাই পার্সোনাল গ্রাউন্ডে তারা রিজাইন করছে, তারা কিন্তু কোনো রিজন দিচ্ছে না যে কেন তারা রিজাইন করছে। বাট আমরা যখন কথা বলেছি বিভিন্ন ব্যাংকের এমডির সঙ্গে ইনসাইট জানার জন্য, তখন আমরা পেলাম আসলে সবাই তাদের বোর্ড অফ ডিরেক্টরের সঙ্গে কনফ্লিক্টের কারণে তারা কেউ বাধ্য হয়ে রিজাইন করেছে, কেউ বা স্বেচ্ছায় রিজাইন করেছে, যেহেতু তাদেরকে যেই প্রেশারটা দেয়া হচ্ছে সেটির কনসিকুয়েন্স কি হতে পারে সেটি বিবেচনা করে সে নিজেই হয়তো চলে যাচ্ছে। তো এই ধরনের প্র্যাকটিসে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংকগুলো এই প্র্যাকটিস থেকে বেরিয়ে আসতে পারে নাই, যার ফলে যেটা হয়, যখন একটা ব্যাংকের প্রধান নির্বাহী টিকতে পারে না বা চলে যায়, বা একের পর এক এমডি যখন ইন্ডাস্ট্রিতে রিজাইন করতে থাকে, সেটি কিন্তু কাস্টমারের যেই কনফিডেন্স সেটার উপর একটা বড় ইম্প্যাক্ট ফেলে। কারণ আমরা দেখেছি যে রেজিম চেঞ্জের পর প্রায় 1 ডজনের উপরের বেশি ব্যাংক, তাদের এখানে যে করাপশন পাওয়া গেছে, এই 1 ডজনের বেশি ব্যাংক এখন ডিপোজিটারদের কনফিডেন্স লস করেছে, তারা ডিপোজিট পাচ্ছে না, অনেক ব্যাংক ডিপোজিটারদের টাকা ফেরত দিতে পারছে না। তো আমরা ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে বড় একটা ক্রাইসিস দেখেছি, যে কনফিডেন্স লস, সেটি কিন্তু এখন অনেক ভালো ভালো ব্যাংকেরও এই ধরনের ক্রাইসিস হওয়ার সম্ভাবনা রয়েছে যদি এই ট্রেন্ডটা চলতে থাকে। এখন এইটার আসলে
আমরা যদি দেখি একটু যে অনেকগুলি ব্যাংকই কিন্তু এখন এমডি ছাড়া চলছে, এমডির একটা ক্রাইসিস দেখা গেছে। কারণ যেই ব্যাংকগুলো থেকে এমডি রিমুভ করা হয়েছে বোর্ডের অনিয়মের কারণে, সেখানে কিন্তু অনেক এমডিকে ফোর্সফুলি রিমুভ করা হয়েছে, যদিও তার বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই। যেহেতু তাদের বোর্ডের অনিয়ম পাওয়া গেছে, সে কারণেও কিন্তু অনেক এমডিকে হ্যারাস করা হচ্ছে। অনেক বোর্ডের প্রেসারে বাধ্য হয়ে যে এমডিরা অনেক ধরনের অনিয়মের সঙ্গে যুক্ত হয়েছেন বা অনেক ধরনের লোনের অ্যাপ্রুভাল দিয়েছেন, তাদের অনেকেই জেলেও রয়েছেন। তো এই ধরনের সিচুয়েশন আমরা দেখেছি। তো এখন আমরা যদি দেখি যে ইন্ডাস্ট্রিতে যদি বেশি অনেক ব্যাংকই যখন এমডি ছাড়া চলে, সেটাও কিন্তু আসলে ইন্ডাস্ট্রির জন্য খুব একটা মানে ভালো লক্ষণ। এটা হতে পারে তারা ইন্ডাস্ট্রিতে এমডি ক্রাইসিসের কারণে বা ওই লেভেলের এমডি, যেহেতু অনেক এমডি চলে গেছেন, তো এই টপ এক্সিকিউটিভ পোস্টে একজনকে স্কিলড এবং যার ব্যাংক রান করার অভিজ্ঞতা, এরকম মানুষ কিন্তু খুব কম পাওয়া যায়। কারণ একটা ব্যাংকে এমডি একজনই থাকেন। সো ওই লেভেলে আসার মতো পর্যাপ্ত লোকও কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে পাওয়া যাচ্ছে না, যে কারণে অনেক ব্যাংকই কিন্তু কারেন্ট চার্জ দিয়ে চলছে, অর্থাৎ কাউকে একজন দায়িত্ব দিয়ে চালানো হচ্ছে। এমনিতেই আমরা যদি বলি যে কতগুলো ব্যাংক এখন কারেন্ট চার্জ দিয়ে চলছে বা এমডি রিজাইন করেছে, এখনো নোটিস পিরিয়ডে আছে, সেরকম যদি দেখি আমরা ওয়ান ব্যাংক আছে, সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, উত্তরা ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ঢাকা ব্যাংক, মেঘনা ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক। সো এইরকম আমরা দেখছি 10টি ব্যাংকে কিন্তু এমডি ছাড়াই চলছে। এখানে ইন্ডাস্ট্রিতে যে এমডি ক্রাইসিসও রয়েছে, এটিও কিন্তু রিফ্লেক্ট করে। এবার আসি যে এই যে এমডিরা চলে যাচ্ছেন, এমডিরা কি বলছেন, যে কি ধরনের প্রেশার তারা পাচ্ছেন। তো আমরা দেখছি যে রেজিম চেঞ্জের পর লোন দেওয়ার ক্ষেত্রে, এরপর লোন রিশিডিউল করার ক্ষেত্রে পলিটিক্যাল প্রেশার তারা অনেক বেশি পাচ্ছেন, এবং তারা কিন্তু পার্টিকুলার একটি বড় দলের বিরুদ্ধেই কথা বলছেন, যে যেখান থেকে অনেক বেশি যে ধরনের প্রেশার তারা গত রেজিমে পেয়েছেন, এখনও তারা ঠিক আরেকটি দলের সেই রকম প্রেশার পাচ্ছেন। তারা বিভিন্ন উদাহরণ দিচ্ছেন আমাদেরকে, যে কিভাবে বড় বড় পলিটিক্যাল লিডারদের লোন যেগুলো রিশিডিউল করতে দেওয়া হচ্ছে, সেখানে বাংলাদেশ ব্যাংক নিজেই সহযোগিতা করছে, বা ব্যাংকগুলোকে ডেকে বাংলাদেশ ব্যাংকও বলছে যে ব্যাংক ক্লায়েন্ট রিলেশনশিপের ভিত্তিতে তারা করতে পারে, যেমন তাদের ইন্টারেস্ট ওয়েভ করে দিতে বলা হচ্ছে। ইভেন তারা দাবি করছে তাদের প্রিন্সিপাল যে লোন, সেটিও অনেক ক্ষেত্রে তারা ওয়েভ করে দিতে বলছে, এবং সেই প্রেশারটাও তারা কিন্তু পাচ্ছে। এবং এই ক্ষেত্রে যদি কোনো এমডি যারা এটাতে রাজি হচ্ছে না, যেহেতু এটি একটি আনডিউ প্রসেসের মধ্য দিয়ে যাবে, এবং ফাইনালি যেই কনসিকুয়েন্স তারা দেখেছে আগের রেজিমে, যে যারা এই বোর্ডের প্রেশারে সাইন করেছে, কারণ এই যে অ্যাপ্রুভালগুলো হবে ফাইনালি এমডির সাইনে, তো তারা কিন্তু এখন হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। অনেকে দেশ ছেড়ে পালিয়েছে, অনেকে জেলে আছে, অনেকে চাকরি হারিয়ে বছরের পর বছর বসে আছে। গত 1 বছর ধরে আমরা এমন এমডি দেখেছি, 1 বছর পরে তার রিলিজ দেওয়া হয়েছে এমডি হিসেবে, তাকে ফোর্স লিভে পাঠানো হয়েছে, পরে তাকে ফাইনালি রিলিজ দেওয়া হয়েছে 1 বছর পরে। অর্থাৎ কোনো ধরনের অ্যালিগেশন তারা এর মধ্যে বের করতে পারেনি। তাকে অন্যায়ভাবে ফোর্স লিভে পাঠানো হলো, এবং ফোর্স লিভে পাঠানো হলে তাকে আসলে পরের দিনই তাকে রিলিজ দেওয়ার কথা। সেই রিলিজটা 1 বছর পর যখন দেয়, তখন কিন্তু ওই এমডি আর এই 1 বছরে তাকে অন্য কোথাও তার চাকরির কোনো সুযোগ হয় না। তো এইভাবে কিন্তু আমরা অনেক ম্যান পাওয়ার ওয়েস্ট করেছি। এখন এই ঘটনাগুলোর আসলে রেমিডি কি, সেটি নিয়েও ব্যাংকাররা আমাদের সঙ্গে কথা বলেছেন। তারা বলেছেন যে বাংলাদেশ ব্যাংকের কোনো স্ট্রং হুইসেল ব্লোয়ার পলিসি নাই, যার আন্ডারে ব্যাংকের এমডিরা বা টপ যে ম্যানেজমেন্টে তারা যখন বোর্ড থেকে এই প্রেশারগুলো, আনডিউ প্রেশারগুলো পায়, সেটি যে বাংলাদেশ ব্যাংকে কিন্তু রিপোর্ট করার একটা সুযোগ আছে। কিন্তু সেটি যেটা হয়, আমরা তাদের এক্সপিরিয়েন্স যেটা বললেন, যে তারা যতবার বাংলাদেশ ব্যাংকে এই বোর্ডের আনডিউ প্রেশার নোটিস করেছে বা রিপোর্ট করেছে, সেগুলো কোনো না কোনো সময় সেগুলো লিক করা হয়েছে, অর্থাৎ গোপনীয়তা রক্ষা করা হয়নি। যেই বোর্ডের এগেনস্টে তারা রিপোর্ট করেছে বাংলাদেশ ব্যাংকে, সেই বোর্ড যখন জানতে পারে যে তার বিরুদ্ধেই তার এমডি বাংলাদেশ ব্যাংকে রিপোর্ট করছে, এটা যখন এই ইনফরমেশন যখন লিক হয়ে যায়, তখন কিন্তু ওই এমডির পক্ষে সেখানে চাকরি করা সম্ভব হয় না, তাদেরকে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্টের শিকার হয়। আপনারা যদি আমাদের এই রিপোর্টটি পড়েন, তাহলে দেখতে পাবেন যে বিভিন্ন ধরনের উদাহরণ দেওয়া হয়েছে, যে কিভাবে তারা একের পর এক
অনেক এমডি আছে একের পর এক ব্যাংক চেঞ্জ করেছেন, তারা যখন তাদের ইন্টিগ্রিটি ক্রেডিবিলিটি নিয়ে কাজ করার চেষ্টা করেছেন, বোর্ডকে রেজিস্ট করেছেন তাদের আনডিউ প্রেশারের অ্যাগেনস্টে, তাদেরকে কিন্তু এবং বাংলাদেশ ব্যাংকে তারা রিপোর্ট করেছেন, কিন্তু ফাইনালি দেখা গেছে বাংলাদেশ ব্যাংক তাদেরকে সেই সেফগার্ড দিতে পারেনি। সেই ইনফরমেশন লিক হয়েছে, বোর্ডের মেম্বাররা জেনেছেন, পরে তাকে বাধ্য করা হয়েছে হয় রিজাইন করতে অথবা তার রিনিউয়ালটা দেয়া হয়নি। এই ধরনের ঘটনা দেখা গেছে। তো এই ক্ষেত্রে এমডিরা যেটা দাবি করছেন যে তাদের এই ধরনের প্রেশার থেকে বাঁচার জন্য আসলে বাংলাদেশ ব্যাংকের একটি শক্ত হুইসেল ব্লোয়ার পলিসি থাকা উচিত, যার আন্ডারে ব্যাংকের এমডিরা বা টপ ম্যানেজমেন্টরা এখানে রিপোর্ট করতে পারবে। শুধু রিপোর্ট করলে হবে না, সেই রিপোর্ট যেন মানে যথাযথভাবে তদন্ত করা হয়, এবং সবচেয়ে বড় বিষয় হলো গোপনীয়তা রক্ষা করা। সেটি যদি করা হয় তাহলে হয়তো এমডিদের এই ধরনের ক্রাইসিস দূর হবে। এছাড়া এই যে এমডিরা রিজাইন করছেন তারা যে পার্সোনাল গ্রাউন্ড দেখাচ্ছেন, কিন্তু বাংলাদেশ ব্যাংক তো তাদের কম্পিটেন্স পরীক্ষা করেই তাদেরকে অ্যাপ্রুভাল দিয়েছিল, তাহলে তারা কেন স্বেচ্ছায় যাচ্ছে সেইটা আসলে খতিয়ে দেখা বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব, যাতে করে বোর্ডের যে আনডিউ ইন্টারফারেন্স সেটা থেকে তাদেরকে রক্ষা করা যায়। যদি এমডি যদি এম্পাওয়ার্ড না হয়, সে যদি কোনো ধরনের পলিটিক্যাল ইনফ্লুয়েন্স ছাড়া কাজ করতে না পারে, তাহলে কিন্তু সেই ব্যাংকটিও ভালো মতো অপারেট করা যাবে না। এবং আমরা দেখেছি যে বোর্ডের ডিরেক্টররা সাধারণত তাদের স্বার্থ সংশ্লিষ্ট অনেক ধরনের ব্যাপারই ম্যানেজমেন্টকে দিয়ে করাতে চায়। তো সেখানে আসলে একটা এম্পাওয়ার্ড ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট, যেটা আসলে এমডিরা আমাদের সঙ্গে শেয়ার করেছেন। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।